যেটা আগে যে ক্লাসগুলো করা হয়েছে সেই ক্লাসগুলো যেটা হচ্ছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে 9টা গ্রহ, আচ্ছা 27টা নক্ষত্র, আর হচ্ছে 12টা ভাব, 12টা রাশি। তার মধ্যে আমরা 12টা রাশি করে দিয়েছি, 9টা গ্রহ কিন্তু আলোচনা করে দিয়েছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে যে 27টা নক্ষত্রের মধ্যে যেটা প্রথম যে নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, এই অশ্বিনী নক্ষত্রের ক্যারেক্টারটা কি সেটা নিয়ে কিন্তু আজকে আলোচ্য মূল বিষয়। তাহলে অশ্বিনী নক্ষত্র আলোচনা করার ক্ষেত্রে প্রথম ফার্স্ট যেটাকে আপনারা নোট ডাউন করবেন সেটা হচ্ছে যে অশ্বিনী নক্ষত্রের অবস্থান। অবস্থান মানে কোন রাশিতে অশ্বিনী নক্ষত্র বসে আছে সেটা ফার্স্ট আগে আপনাদের দেখতে হবে। সেটা যদি আপনারা দেখেন অশ্বিনী নক্ষত্র সেটা হচ্ছে মেষ রাশিতে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই অশ্বিনী নক্ষত্র অবস্থান করছে। এবার এই নক্ষত্রটা কার নক্ষত্র? এই নক্ষত্রটা হচ্ছে কেতুর নক্ষত্র। তাহলে কেতুর নক্ষত্র মেষ রাশিতে তার অবস্থানগত দিক। এবার অশ্বিনী নক্ষত্র থেকে যে যে বিচারের জায়গাগুলো বিচার করা হয় সেই বিচারের জায়গাগুলো আমরা কিন্তু এবার পর দেখব সেই জায়গাগুলো কি কি বিচারের জায়গা হয়। অশ্বিনী যেটা হচ্ছে সিম্বলে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ঘোড়ার মুখ, অর্থাৎ যেটা জায়গা সেটা হচ্ছে এই ঘোড়ার মুখটাকে অশ্বিনী নক্ষত্রের মানে হচ্ছে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। 27টা নক্ষত্রের আলাদা আলাদা প্রতীক চিহ্ন আছে, এক একটা নক্ষত্রের এক এক রকম প্রতীক আছে। এবার যেটা জায়গা এই অশ্বিনী নক্ষত্র থেকে মূল যে বিচারের জায়গা সেই মূল বিচারের জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে যমজ বা জোড়া এই জায়গাটা কিন্তু বিচার করতে পারবেন। ফার্স্ট যমজ, যে কোনো বিষয় যখনই আপনারা বিচার করবেন সেইটা হচ্ছে মানে হচ্ছে যমজ বা জোড়া বিচার করবেন। অর্থাৎ যদি আমরা দেখি দশমপতি অশ্বিনী নক্ষত্রে গিয়ে বসে থাকে তাহলে দশম থেকে আমরা কর্ম বিচার করি, সেই কর্মটা জোড়া একের অধিক বিচারের জায়গাটা আসবে। চতুর্থ যদি বিচার করা হয় তাহলে চতুর্থ ক্ষেত্রে যেটা চতুর্থ থেকে আমরা মা বিচার করি, চতুর্থ থেকে বাড়ি, তাহলে সেখানে একের অধিক বিষয়। সেক্ষেত্রে যে চতুর্থপতি যখন 1 নম্বর নক্ষত্রে গিয়ে বসে থাকবে তখন কি দুটো মা হবে? প্রশ্ন আসবে। হ্যাঁ, না, বিষয়টা কিন্তু একটু অন্যরকম ভাবে যদি বিচারের জায়গাটাকে আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দুটো কন্ডিশন হয়। এক হচ্ছে যে প্রথম মা মারা যাবার পর বাবা আবার একটা বিয়ে করলেন, এই জায়গায় আসতে পারে, এটা একটা পার্ট থাকতে পারে। আর একটা জায়গা হতে পারে যে মাকে বাবা দুবার বিবাহ করেছে, একটা সামাজিক ভাবে আর একটা হচ্ছে কোর্ট ম্যারেজ করে, এটাও একটা দিক জায়গা থাকতে পারে। আর একটা পার্ট হতে পারে জায়গায় আসতে পারে যেটা হচ্ছে যে মা একজন আছে আর একজন হচ্ছে মায়ের মতো কেউ আছে যার কথাকে আপনারা কিন্তু সমান গুরুত্ব কিন্তু দেন। তার মানে এটা অশ্বিনী নক্ষত্রের যদি চতুর্থ পতি গিয়ে যদি বসে। এবার ক্যারেক্টারের দুটো জায়গা থেকে আমরা যদি দেখি এই অশ্বিনী নক্ষত্রের মূল চারিত্রিক জায়গা, এরা যেটা হয় এদের মধ্যে একটা বিষয় আছে চিকিৎসা শাস্ত্রের প্রতি এদের একটা কিন্তু মানে কি বলবো জ্ঞান থাকে, অর্থাৎ এরা ভালো ডাক্তার হয়। কিন্তু অ্যাপ্লিকেশনে আপনারা গিয়ে দেখবেন যে এখানে সব মানে যে সবাই ডাক্তার হচ্ছে না, তাহলে তখন আমরা কি পাবো বিষয়টা, অর্থাৎ তারা ডাক্তার না হলেও চিকিৎসা বিষয়ে কোনো না কোনো বিষয়ে কিন্তু তাদের জ্ঞান থাকবে, এটা একটা দিক থাকবে। এই মানুষগুলো কি হয়, এরা জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান হয়, অর্থাৎ সব বিষয়ে পণ্ডিত, কিন্তু এমন কোনো বিষয় নেই যে এরা কিন্তু জানে না। যার কারণে যেটা জায়গা এই মানুষগুলো কিন্তু বহু ক্ষেত্রে বহু জায়গায় যেটা জ্ঞান থাকে কিন্তু সব বিষয়ে জ্ঞান না থাকার জন্য এরা কি করে, যেটা হচ্ছে যে জ্ঞানের গভীরতাটা সঠিক না হওয়ার জন্য যে অনেকের সঙ্গে এরা তর্কে জড়িয়ে পড়ে এবং অন্যের সঙ্গে একটা মতপার্থক্য এবং মতবিরোধ কিন্তু তৈরি হয়। কিন্তু এইটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের আর একটা দিক হয়। অন্যের সঙ্গে ভালো সম্পর্ক এরা কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের কিন্তু থাকে না। আর একটা জায়গা যেটা থাকে সবসময় কিন্তু মানুষকে কন্ট্রোল করার একটা মানসিকতা কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের কিন্তু আমরা দেখতে পাই। আর কি বিষয়গুলো জায়গা থেকে আমরা পাবো সেটা হচ্ছে যে এদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আছে অবশ্যই জায়গা, অর্থাৎ ঈশ্বর চেতনাও কিন্তু এদের মধ্যে থাকবে এবং সবসময় যে তার বহিঃপ্রকাশ আমরা পাবো সেটাও কিন্তু নয়। সেটা তো ভিতর থেকে সে ঈশ্বরকে ভালোবাসে বা ঈশ্বরকে মানে, সেটা কিন্তু সবসময় যে তার বহিঃপ্রকাশ হবে সেই জায়গাটা কিন্তু সবসময় বহিঃপ্রকাশের জায়গাটা নাও আসতে পারে। কিন্তু
আর একটা জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু আমরা বলেছি যেটা পশ্চিমী নক্ষত্রের সিম্বলে ঘোড়ার মুখের কথা বলা হয়েছে, যখন শাস্ত্রটা রচনা করা হয়েছিল, যেটা আমরা যে তথ্যগুলো যেগুলো পাই সেখান থেকে, যে তখন কিন্তু পরিবহনের একমাত্র মাধ্যম ছিল ঘোড়া ছিল। তাই অশ্বিনী নক্ষত্রে জন্মের মানুষজনদের তারা কখনো না কখনো কোনো না কোনো ভাবে পরিবহন দপ্তরের সঙ্গে কিন্তু তারা যুক্ত হবে কিন্তু, বা যুক্ত হয়ে যাবে। আর একটা বিষয় যেটা জায়গা, এদের কিন্তু একাধিক কর্ম বা একাধিক যে বিচারের জায়গাটা করবো সেটা একের অধিক বিচারের জায়গাটা কিন্তু আপনার আসবে। সেক্ষেত্রে আমি বলেছি যে দশমপতি যদি আপনার হচ্ছে যে এই অশ্বিনী নক্ষত্রে থাকে, তাহলে একের অধিক কর্মের সঙ্গে যুক্ত হবে। সপ্তম থেকে যেটা বিচার করা হয় সেটা হচ্ছে ব্যবসা, আরো অন্যান্য অনেক জায়গা বিচার করা হয়। সেটা যদি সপ্তম পতিও যদি 1 নম্বর নক্ষত্রে বসে থাকে, তাহলে বিজনেসটাও কিন্তু একের অধিক জায়গা হবে। দ্বিতীয় পতি যদি বিচারের জায়গা মানে হচ্ছে যে এই অশ্বিনী নক্ষত্রে বসে থাকে, তাহলেও আমরা কিন্তু যেটা পাবো সেটা হচ্ছে দ্বিতীয় থেকে আমার অর্থ বা সঞ্চয় যাই বলি না কেন, সেখানেও কিন্তু একের অধিক সোর্স অফ ইনকামের জায়গাটা বা একের অধিক জায়গা থেকে কিন্তু আমার অর্থটা আসবে। আর একটা জায়গা যেটা হচ্ছে জায়গা, যে এবার যদি আমরা গ্রহগত গুলোর দিক দেখি, গ্রহের জায়গা থেকে দেখি, তাহলে আমরা যেটা কোন পতি আছে সেটা ব্যাপার নয়, গ্রহের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী যদি আমরা এই নক্ষত্রটাকে গ্রহের সঙ্গে যদি যুক্ত করাতে পারি, তাহলে আমরা কিন্তু সেই চরিত্রটাও বুঝবো। সেখানে কোন পতি বসছে সেটা কিন্তু বিচারের জায়গা নয়, কিন্তু কোন পতি ওই নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু মূল বিচারের জায়গা না। দেখা যাচ্ছে রবি যদি 1 নম্বর নক্ষত্রে বসে থাকে, তাহলে রবি থেকে পিতা বিচার করা হয়, তাহলে পিতার সোর্স অফ ইনকাম একের অধিক জায়গাটা কিন্তু আসবে কিন্তু, ঠিক আছে। এবং ঠিক সেম জায়গাটা এইভাবে মায়ের জায়গা, বাবার জায়গা, এই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু এই অশ্বিনী নক্ষত্র থেকে একটা জায়গা থেকে আর একটা বিচারের জায়গাটা পাবো। আর যেটা হয় অশ্বিনী নক্ষত্র, এরা কিন্তু খুব মানে উদ্যমী এবং সাহসী মানসিকতা যুক্ত মানুষ কিন্তু এরা হয় কিন্তু, অর্থাৎ এরা কিন্তু পিছিয়ে যাওয়ার মানুষ নয় কিন্তু, এরা মানে হচ্ছে এগিয়ে যায়। এবং এদের মধ্যে একটা হঠকারী মানসিকতা বলতে যেটা বুঝি, এত ভাবনা চিন্তা করে কিন্তু এরা এই অশ্বিনী নক্ষত্র কিন্তু কাজ করে না কিন্তু, যেটা হবে আগে করে ফেললো কাজটা, কাজ করার পর কিন্তু তারা ভাবনা এবং চিন্তাটা করে, যার কারণে সময় যদি তাদের বেটার চলে তাহলে ডেফিনেট কিন্তু তারা সেই জায়গা থেকে গেইন করবে। আর যদি সময়টা যদি খারাপ চলে অশ্বিনী নক্ষত্র অনুযায়ী, তাহলে দেখা যাবে যে তার সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। এটা হচ্ছে মূল মৌলিক জায়গা থেকে যদি আমরা বিচারের জায়গাটাকে দেখি, যে অশ্বিনী নক্ষত্রের মেন চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এইভাবে কিন্তু আমরা পাই। এবার অশ্বিনীর পরে আছে আরো একটা নক্ষত্র, আমি একটু সংক্ষেপে বলি, যেটা পরবর্তী ক্লাসে আপনাদেরকে আলোচনা আমি করে দেবো। সেটা হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র যেটা হচ্ছে মূল যেটা জায়গা, সেটাও কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে। 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত কিন্তু মেষ রাশিতে ভরণী নক্ষত্র অবস্থান করছে। এই নক্ষত্রটা কার নক্ষত্র? এই নক্ষত্রটা হচ্ছে শুক্রের নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে কয়েকটা গ্রহের পূর্ণ প্রভাব আছে। তার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে রাহুর প্রভাব আছে এই নক্ষত্রের মধ্যে, এই নক্ষত্রের মধ্যে মঙ্গলের প্রভাব আছে, এই নক্ষত্রের মধ্যে শুক্রের প্রভাব আছে, এবং এই নক্ষত্রের মধ্যে যে শনির প্রভাব আছে। সবকটা ক্যারেক্টার যদি গ্রহের ক্যারেক্টার গুলোকে আমরা যদি একটা জায়গায় কম্প্যাক্ট করতে পারি, তাহলে মানে হচ্ছে যে যেটা জায়গা সেটা হচ্ছে যে ভরণী নক্ষত্রের আমরা পুরো চরিত্রটা কিন্তু বিচার করতে পারবো। ভরণী শব্দটার অর্থ হচ্ছে ভরণ পোষণ করা, অর্থাৎ এদের মূল চারিত্রিক জায়গাটা হচ্ছে এরা জীবনে প্রথম জীবনে এরা প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ঠিক আছে, যেটা হচ্ছে মানে যদি ইললিগাল কাজ করে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন প্রতিষ্ঠা পেয়ে যাবে তখন কিন্তু এরা 100% সৎ মানুষ হিসাবে কিন্তু আমরা সমাজে পাবো। তার একটাই কারণ কেন এরা ইললিগাল কাজ করবে, তার মূল কারণ এদের মধ্যে রাহুর পূর্ণ প্রভাব কিন্তু আমরা এই নক্ষত্রের মধ্যে কিন্তু পাবো। এটা হচ্ছে মূল মৌলিক জায়গা। এর পরবর্তী ক্ষেত্রে যেটা জায়গা আছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গলের প্রভাব থাকার জন্য এদের মধ্যে তেজ আছে, এগিয়ে যাওয়ার ব্যাপারটা আসছে। আচ্ছা, এর মধ্যে শুক্রের পূর্ণ প্রভাব, শুক্রের নিজের নক্ষত্র, শুক্রের প্রভাবের জন্য শুক্রের মধ্যে শালীনতা, ভদ্রতা, নম্রতা, যা যা বিষয়গুলো আছে সেইগুলো পুরোটাই কিন্তু আমরা পাবো। এবং সৃষ্টিশীল কর্ম বলতে যেটা বুঝি, সেই সৃষ্টিশীল কর্মটাও কিন্তু আমরা ভরণী নক্ষত্র থেকে পূর্ণটা পাবো। আর শনির
গ্রহর মধ্যে এর পূর্ণ প্রভাব থাকার জন্য যেটা জায়গা সেটা হচ্ছে ন্যায়, নীতি এবং আদর্শ। এই বর্ণনী নক্ষত্রের মানুষজন এদের মধ্যে আমরা পূর্ণভাবে কিন্তু পাবো। কিন্তু এটা মানে বর্ণনী নক্ষত্রের জায়গা। বড় নক্ষত্রের কতগুলো মূল মৌলিক চরিত্র আছে, সেই মূল মৌলিক চরিত্রগুলো প্রথম যেটা চারিত্রিক জায়গা, যাদের বর্ণনী নক্ষত্রের লগ্ন বা জন্ম যাদের হবে বা কোনো গ্রহ যদি এখানে বসে থাকে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মূল জায়গাটা, সেটা হচ্ছে এদের সঙ্গে পিতার একটা মত পার্থক্য, মতবিরোধ কিন্তু বর্ণনী নক্ষত্রের কিন্তু থাকবে। মানে পিতার মতের সঙ্গে তার মত কিন্তু মিলবে না, এটা বর্ণনী নক্ষত্রের প্রথম ফার্স্ট জায়গা। কিন্তু যখন পিতা যখন কোনো কাজ মানে হচ্ছে প্রবলেমের মধ্যে পড়বে, তখন কিন্তু উপযুক্ত সন্তানের যে ভূমিকা, এই বর্ণনী নক্ষত্র পূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে বা এগিয়ে এসে সবার আগে পিতাকে পূর্ণ সহযোগিতার জায়গাটা কিন্তু বর্ণনী নক্ষত্র করবে। এটা একটা দিক। আর একটা জায়গা যেটা আছে, এরা কিন্তু প্রচন্ড লেভেলের নারী বিরোধী মানসিকতা এদের মধ্যে পূর্ণ মাত্রা থাকে, অর্থাৎ কোন মহিলাকে এরা কিন্তু পাত্তা দেয় না। তার মানে এই নয় যে নারীদেরকে অসম্মান করে, না, এ বিশ্বাস করে যেটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কিন্তু এরা পূর্ণভাবে কিন্তু বিশ্বাসী। কিন্তু এরা এরকম নয় যে নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এরা কিন্তু মানে হচ্ছে যে বিশ্বাস করে না। আর একটা জায়গা যেটা আইন সম্বন্ধেও কিন্তু এদের বিস্তর লেভেলের জ্ঞান কিন্তু থাকে, কিন্তু আইন বিষয়টাও কিন্তু এই ভরণী নক্ষত্র মানে হচ্ছে যে জানে বিষয়টা। আর একটা জায়গায় ভরণী শব্দটার অর্থ আগেও বললাম, ভরণ পোষণ করা। ভরণ পোষণ করা হচ্ছে এদেরকে অন্য অনেক মানুষের জীবনের দায়িত্ব কিন্তু মানা হচ্ছে এদেরকে নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মানুষটার হাত ধরে অনেক মানুষ প্রতিষ্ঠা পাবে, কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার পর এই মানুষটাকে কিন্তু ভুলে যাবে। এটা কিন্তু ভরণী নক্ষত্রের জায়গা। কিন্তু তাতে ভরণী নক্ষত্র কিন্তু এত ভাবনা চিন্তা করে না, তার কারণ তার কাছে জীবনে নীতি আদর্শ বা নৈতিকতা বলতে যে বিচারটা, এই নৈতিকতার জায়গাটা পূর্ণ মাত্রায় কিন্তু আমরা ভরণী নক্ষত্রের মধ্যে কিন্তু পাবো। কিন্তু এবং আরেকটা জায়গা যেটা পাবো, এই ভরণী নক্ষত্র থেকে যদি দেখি, এদের জীবনটা অনেক বেশি স্ট্রাগলেবল, অর্থাৎ স্ট্রাগল করে জীবনের প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু ভরণী নক্ষত্র আসে। কিন্তু যেটা সব থেকে পজিটিভ জায়গা, সেটা হচ্ছে এরা কিন্তু সৌভাগ্যের প্রতীক, অর্থাৎ এরা জন্মের পর বা এরা উপস্থিত মানে হচ্ছে যে জায়গায় উপস্থিত থাকবে, সেই জায়গাতে যেটা মেন যেটা বিচারের জায়গা, সেটা হচ্ছে সেইখানে কিন্তু শ্রীবৃদ্ধি হবে। নিজেদের যেমন শ্রীবৃদ্ধি হবে, তার সঙ্গে যে এরিয়া সেখানে তাদের সঙ্গে যুক্ত থাকবে যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু তারা শ্রীবৃদ্ধি করবে। এটা হচ্ছে ভরণী নক্ষত্রের মূল মৌলিক জায়গাটা। এর পরবর্তী ক্ষেত্রে যেটা কৃত্তিকা নক্ষত্র, সেটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত লাস্ট মেষ রাশিতে আছে, বাদ বাকি 10 ডিগ্রি পর্যন্ত কিন্তু বৃষ রাশিতে আছে। এটা কিন্তু আমি আজকের ক্লাসে আর এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। নেক্সট ক্লাস যখন হবে তখন কিন্তু কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে ডিটেইলস আলোচনা করা হবে। আজকের বিষয় হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। পঞ্জিকা আমরা অনেকগুলোই জানি, সাধারণ মানুষ যে পঞ্জিকাগুলো ব্যবহার করে, আমাদের পঞ্জিকাটা সম্পূর্ণই আলাদা। আমরা এর আগে যা যা পড়িয়েছিলাম, সেখানে আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার ব্যবহার কিভাবে করতে হয় বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা দিয়ে আমরা কিভাবে জ্যোতিষ শাস্ত্রের বিষয়টাকে চালনা করি। আজকের বিষয়টা হচ্ছে পঞ্জিকাতে কিভাবে গ্রহ স্ফুটগুলো দেওয়া থাকে। আমরা সবাই জানি যে পঞ্জিকা যে তারিখ আমাদের প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আজকে যে তারিখটা আছে সেই তারিখটা খুলতে হবে দেখে। ইংরাজিতেও দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে। যেরকম আজকের তারিখটা হচ্ছে ইংরাজিতে হচ্ছে 3 ডিসেম্বর। 3 ডিসেম্বর যদি আমরা পাতাটা খুলি, তাহলে সেখানে কি কি দেখতে পাবো সেই বিষয়টা নিয়ে একটুখানি আলোকপাত করি। প্রথমেই লেখা আছে, প্রথমে আরেকটু ভেঙে বলি, তো সবাই জানে তা সত্ত্বেও বলছে, পঞ্জিকা মানে হচ্ছে 5টা অঙ্গ। সেই 5টা অঙ্গের কি কি নাম
সেই নামগুলো প্রথম বলে দিচ্ছি। সেটা হচ্ছে বার, তিথি, নক্ষত্র, যোগ, করণ। এই 5টা অঙ্গকে নিয়ে তৈরি হয় পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ থেকে বলা হয় পঞ্জিকা। সুতরাং ডিসেম্বরের 3 তারিখ প্রথমেই লেখা আছে রবিবার, বাংলায় লেখা আছে 16ই অঘ্রাণ, ইংরেজিতে লেখা আছে 3রা ডিসেম্বর, 3 ডিসেম্বর। মাথার উপর প্রথমেই লেখা আছে তিথি, তারপরে নক্ষত্র, তারপরে যোগ, তারপরে করণ, তারপরে লগ্ন উদয়, চন্দ্রশুদ্ধি, সবগুলি আমাদের লাগবে। যে কোনো লোকের জাতচক্র তৈরি যখন করতে শিখে যাব আমরা, সেখানে কিন্তু আমাদের এই বিষয়গুলোকে লিখতে হবে। ঠিক বাঁদিকে লেখা আছে কখন সূর্য উদয় হয়, কখন অস্ত হয়। এই সূর্য উদয় এবং সূর্য অস্ত নিয়ে আগেকার দিনের লোকেরা তখন কিন্তু এই যে এইরকমভাবে এপিমেরিস এইগুলো কিন্তু খুব ছিল না, অনেক অনেক আগের কথা বলছি। তখন কিন্তু এই সূর্য উদয় এবং সূর্য অস্ত দিয়েই কিন্তু এই লগ্নটা কষা হয়। মানুষের এই লগ্নটা হচ্ছে মেন। কোন আগের দিন যেরকম সবাই ক্লাসে ছিলেন, এক ভদ্রলোক কিছুতেই লগ্নটা বুঝতে পারছে না। স্যার দেখালো চার্ট দেখিয়ে কি কোন কোন গ্রহ কোথায় থাকে, কি বৃত্তান্ত, যেরকম শনি 2.5 বছর, রাহু 1.5 বছর, বৃহস্পতি 1 বছর, এইভাবে করে, হ্যাঁ, বুধ 28 দিন, শুক্র 18 দিন, এরকম যেভাবে আছে করে দেখিয়েছে। লগ্ন 2 ঘন্টা করে একটা ঘর। এই ব্যাপারটা কিন্তু একজন বুঝতে পারছিল না। এই বিষয়টা হচ্ছে লগ্ন, বিষয়টা হচ্ছে সূর্য উদয় থেকে শুরু করে বইয়ের মধ্যে দেওয়া আছে 24 ঘন্টা। 5টা 30 থেকে শুরু হলো, 5টা 30-এ কিন্তু সূর্য উদয় হচ্ছে না, সূর্য উদয়ের টাইম কিন্তু আলাদা। লগ্ন শুরু যেটা দেওয়া আছে বইটাতে, সেটা 5টা 30 থেকে, 5টা 30 থেকে শুরু করে পরের দিন 5টা 29 পর্যন্ত লগ্ন কীভাবে চলছে সেটা দেওয়া আছে। এই 24 ঘন্টার মধ্যে 12টা ঘরে কখন কখন পড়ছে। তাহলে ফার্স্ট সকালবেলায় যদি কারোর লগ্ন মানে জন্ম হয় 5টা 30, মানে 12টা ঘর যদি আমি 2 ঘন্টা করে ধরি, তাহলে 12 মানে এক একটা ঘর 2 ঘন্টা করে হচ্ছে। এই 2 ঘন্টা মানে 5টা 30 থেকে 7টা 30, 7টা 30 থেকে 9টা 30, এটা একটা অ্যাপ্রক্সিমেট করে ওই লগ্নটা বসানো হয়। লগ্নটা হচ্ছে যার যখন জন্ম হবে, ধরুন কারোর দুপুরবেলা হলো, কারোর বিকেলবেলা হলো, তাহলে কোন ঘরে গিয়ে পড়বে সেটাই হচ্ছে তার দিন শুরু। তাহলে মেষ রাশিটাকে আমি যদি একটা জাস্ট স্ক্যান করে নিই, মেষ রাশির মধ্যে আমি কি কি পাবো, মেষ রাশিটার মধ্যে কি কি ঘটনা ঘটে। মেষ রাশির মধ্যে তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য কি আসছে, রাশিটা একটা মানে চর রাশি এবং রাশিটা অগ্নি রাশি, বোঝা গেল। তারপরে আর বৈশিষ্ট্যগুলো কি আমি পাচ্ছি, এখানে কি ঘটনা ঘটছে। এখানে আপনার 3টে নক্ষত্র আছে, যেটা হচ্ছে একটা আপনার কেতুর নক্ষত্র আছে, একটা শুক্রের নক্ষত্র আছে, একটা রবির নক্ষত্র আছে, মানে 1, 2, 3 অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, 3টে নক্ষত্রকে আমরা পাচ্ছি। যাই হোক, নক্ষত্রের ব্যাপারে আপনাদের সেইভাবে কোনো জ্ঞান নেই আমি ধরে নেব। এবং সেখানে আর কি বিষয় ঘটছে, যেটা যে এখানে আপনার মঙ্গলের নিজস্ব ঘর, এটা মানে রাশিটা মঙ্গলের সাথে এখানে কি হচ্ছে, এটা রবির মূল ত্রিকোণ, এবং সাথে আর কি হচ্ছে, এখানে শনি এসে নিচস্থ হচ্ছে। এই তো ঘটনা, এর বাইরে মেষ রাশিতে তো কিছু নেই। তাহলে মেষ রাশির মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো প্রথমে কি কি পাবো, যে অগ্নি রাশির যে বৈশিষ্ট্য, অগ্নি রাশিগুলোর মধ্যে যেটা হয়, যে অগ্নি রাশির মধ্যে একটা তেজের যে জায়গা, গতি, এবং সেখানে যেটা যে স্বাধীন চেতা, কারো অধীনে থাকতে না চাওয়া, এই রকম জিনিসগুলো কিন্তু আমরা সবাই পাচ্ছি। এবং অগ্নির মধ্যে যে একটা ক্রিয়েশন আছে, সৃষ্টি আছে, আমাদের যাবতীয় সৃষ্টি তো অগ্নি থেকে। এই মেষের মধ্যে আমরা সেগুলো একদিকে পাচ্ছি। এবং রাশিটা কি রাশি, চর রাশি। চর রাশিগুলোর তাহলে বোঝানোর সময় কি বোঝানো হয়েছে, যে চর রাশির চরিত্রগুলো কিরকম। চরের মধ্যে খুব দ্রুততার সাথে পরিবর্তনগুলো ঘটে। মানে আমি যদি একটা কথায় বলতে যাই চর রাশিগুলো কি কিরকম হয়, সেটা হচ্ছে মানে
আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটুক না কেন, সেগুলো ভালো বা মন্দ আমরা দুটো বিষয়ে তো ক্লারিফাই করে ফেলতে পারি, এইটা ভালো হলো এটা খারাপ। তো সেখান থেকে এই চর রাশিগুলোর বৈশিষ্ট্য মেষের ক্ষেত্রে বা বলবো যে কোনো চরের ক্ষেত্রে, যে জীবনে এক কথা, যে জীবনে ভালো বা মন্দ যেই ঘটনায় ঘটুক না কেন, সেটা নিয়ে ওই পড়ে থাকার মতো বা ভাববার মতো খুব একটা বেশি সময় কিন্তু এই চর রাশিগুলো পায় না। এবার মেষ যেহেতু এই চর রাশি, তো মেষের মধ্যেও এই জায়গাটা আছে, এবং মেষের মধ্যে তার গতি প্রকৃতিটা অনেক বেশি, কারণ এটা অগ্নি রাশি, মঙ্গলের নিজস্ব রাশি। কারণ মঙ্গল গ্রহটার চরিত্র কি আমি আপনাদের গ্রহ আগে পড়িয়েছি, তো সেই জায়গা থেকে মঙ্গল নিয়ে আমি বলেওছি। এবং আমি যদি আজকে বলি যে মঙ্গল হচ্ছে এরকম, আমি যদি আমাদের জাস্ট হিউম্যান বিং আমাদের নিজেদের মধ্যে ভেবে নিই মঙ্গলকে, তাহলে মঙ্গল হচ্ছে এরকম একটি চরিত্র যে কিন্তু কোনো কাজ ফেলে রাখে না, ঠিক আছে? যে ভুল ভ্রান্তি যাই হোক না কেন, মঙ্গলের মধ্যে একটা টু মাচ গতি আছে, স্পিড আছে। তো মঙ্গল কোনো কাজ ফেলে রাখার মতো এলিমেন্ট নয়। তো সেই জায়গা থেকে মেষের মধ্যেও এইটা আছে, খুব দ্রুততার সাথে কাজকর্মগুলো করা। এবার সেখান থেকে দেখুন, আমি জাস্ট আপনাদের এই প্রথম দিকে জায়গাগুলো ঘুরিয়ে দিচ্ছি, এবং পরবর্তীকালে আমি যখন রাশির চরিত্রে আসবো, কেন হচ্ছে সেই জায়গাটা বুঝতে হবে। এই ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে সেটা বোঝানোর জন্য আমি এখানে দেখুন, একদিকে রবি এসে উচ্চস্থ হচ্ছে। রবি উচ্চস্থ হওয়ার জন্য রবির মধ্যে যে তেজ, যে তারপরে আপনার যে রবির মধ্যে যে সৃষ্টি, রবি তো জগতের স্রষ্টা। এবার সেই বিষয়গুলো একদিকে যেমন আছে, আবার অন্যদিকে এই রাশির মধ্যে কিন্তু বিচক্ষণতার অভাব আছে। বিচক্ষণতার অভাব মানে কি, মানে আমার এই কাজের একটা পরিণতি এইরকম হতে পারে, সেটা না জেনে কাজটা করে। মানে এক কথায় যদি আমরা বলি পরিণামদর্শী নয়, তাই তো? যে মেষের চরিত্র যখন আমরা পড়বো, মেষের মধ্যেই কিন্তু একটা চরিত্র আমরা পাবো যে নিজেদের বয়স মোটামুটি ওই ধরুন 24-25 বছর বয়সের মধ্যে এমন কিছু ভুল ভ্রান্তি করে ফেলে যেটার জন্য কিন্তু সারা জীবন ডিপেন্ড করে। তাহলে আমার মধ্যে কি ল্যাক আছে, আমি পরিণামদর্শী নই, এই কাজের ফল কি হতে পারে সেই জায়গাটার অভাব আছে। তো সেইটা কে দেয় আলটিমেটলি, যে বিচক্ষণতা কে দেয়? শনি দেয়, ঠিক আছে? তাই শনি এখানে এসে নিচস্থ হচ্ছে, তাই এই জায়গাটা কিন্তু আমরা পাবো। হ্যাঁ, যে ওই যে বললাম আপনাকে, তাহলে চরিত্রটা ওই জায়গাটা বোঝা গেল। নমস্কার, আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি, বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজ গড়িয়া, কলকাতার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানটা হলো একটি বৈদিক জ্যোতিষ প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানে কতগুলো কোর্স চলে, তার মধ্যে যে কোর্সগুলো আছে সেগুলো হলো অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট কোর্স 6 মাস। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি ডিপ্লোমা কোর্স, যেটাকে আমরা বলি অ্যাস্ট্রোপ্রামিস ডিগ্রি আমরা দিই, ওটা 1 বছরের। 3 নম্বর যেটা আছে অ্যাস্ট্রোলজি ডিগ্রি কোর্স, সেটা হচ্ছে যেটা জ্যোতিষশাস্ত্রী, এটা 2 বছরের কোর্স। এছাড়াও যেটা আছে অ্যাস্ট্রোলজি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, যেটা 2 বছর, এখানে আপনাদের ডিগ্রি দেওয়া হয় জ্যোতিষ আচার্য। এছাড়াও 2টো অ্যাডভান্স কোর্স আছে, সেই অ্যাডভান্স কোর্সটা হচ্ছে অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি প্রফেশনাল কোর্স, 2 ইয়ার্সের কোর্স আছে। আমাদের প্রতিষ্ঠানটা প্রফেশনাল জ্যোতিষ খুব তাড়াতাড়ি আমাদের এই প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয়। এই আমাদের এই যে কোর্সগুলো চলে, সেই কোর্সগুলোর মধ্যে যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোর মধ্যে প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফলিত জ্যোতিষ, যেটার উপর আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। তারপরে আছে হস্তরেখা, তারপরে আছে সংখ্যাতত্ত্ব, তারপরে আছে বাস্তুশাস্ত্র, তারপর আছে হোরারি অ্যাস্ট্রোলজি বা যেটাকে আমরা মুহূর্ত গণনা বলি। এছাড়াও যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা বৈদিক প্রতিষ্ঠান, সেই জন্য আমরা পঞ্জিকা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাকে আমরা গুরুত্ব দিই, এবং এই বিষয়টা কিভাবে দেখতে হয় সেই বিষয়টাও কিন্তু আমরা শেখাই। আমাদের প্রতিষ্ঠানটা
2016 সালে তৈরি হয়েছে। বর্তমানে বিভিন্ন কোর্সে অনেক ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দু ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। অনলাইনে এবং অফলাইন যারা শিক্ষা নেন তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের কলেজে থেকে যেটা করা হয় সেটা হচ্ছে ফ্রি অ্যাস্ট্রোলজি ক্যাম্প, যেখানে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যালি জ্যোতিষটাকে নিয়ে গিয়ে করানো হয়। এছাড়াও যেটা আমাদের কলেজে মানে হচ্ছে যে সুবিধে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে শুধু একদিন ক্লাস নয়, আমাদের অফলাইনে শনিবার এবং রবিবার দুদিন ক্লাস হয়। আর অনলাইন যেরকম যেরকম কোর্স চলে সেই অনুযায়ী কিন্তু আমাদের রাত্রেবেলা সেই কোর্সগুলো কিন্তু ক্লাসগুলো করানো হয়। ফ্রি ক্লাসও হয়, আমাদের কলেজ থেকে ফ্রি ক্লাস করানো হয়। ইউটিউবে ফ্রি ক্লাস, সঙ্গে মানে বিনামূল্যে হরস্কোপ বিচার, সেটাও কিন্তু আমাদের করানো হয়। কেউ যদি আমাদের কোনো কোর্সে অ্যাডমিশন নেয় তাহলে একটা ক্লাস তিনি পাবেন না, অন্ততপক্ষে 4টে ক্লাস কিন্তু আপনারা পাবেন। আর এখানে আরো অন্যতম বৈশিষ্ট্য যেটা, সেখানে হাতে কলমে আমাদের এখানে জ্যোতিষটা শেখানো হয়। আমাদের পার্মানেন্ট যে টিচারগুলো আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে দেবাশিস গুহ মহাশয় এবং সোমনাথ পান মহাশয়। এছাড়াও অনেক অতিথি শিক্ষককে নিয়ে এসে আমরা বিভিন্ন ধরনের ক্লাসগুলো করিয়ে থাকি। এছাড়াও মাঝে মাঝে আমাদের কলেজে ওয়ার্কশপও আমরা বিভিন্ন বিষয়ের ওপর করে থাকি। এই শিক্ষা নেওয়ার জন্য বা আমাদের কলেজে অ্যাডমিশনের জন্য যেটা দু ধরনের সিস্টেমই আছে, জায়গা আছে। একটা অনলাইনেও অ্যাডমিশন নিতে পারেন, অফলাইনেও অ্যাডমিশন নিতে পারেন। অনলাইনে অ্যাডমিশন নিতে গেলে বা অফলাইন যাতেই অ্যাডমিশন আপনারা নিন, যেখানে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, দুটো ফোন নাম্বার আমি দিচ্ছি। প্রথমটা হচ্ছে 8777464709, এটা একটা নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 9903486597। এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9339838906। এছাড়াও ইমেলের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে astrology2016@gmail.com। আপনারা যারা ভাবছেন জ্যোতিষের ভালো প্রতিষ্ঠান, আপনারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।